সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম ছাত্র রাজনীতি ও আধিপত্য। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব রহিম হোসেন প্রিন্স, রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি HM বদিউজ্জামান সোহাগ, এবং রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ABM মোশাররফ হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনাদের নম্বরগুলি পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। রোহিঙ্গা ইস্যুতে প্রায় 2 মাস ধরে বন্ধ নাফ নদীতে মাছ শিকার, চরম দুর্দশায় হাজার হাজার জেলে পরিবার, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা। 3 মাস পর বুধবার দেশে ফিরছেন বেগম জিয়া, অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। সম্মানিত ব্যক্তি আদালতের প্রতি শ্রদ্ধা দেখাবেন, আশাবাদ IGP। নির্বাচন বানচাল করতেই অবাস্তব প্রস্তাব দিয়েছে বিএনপি, মন্তব্য আওয়ামী লীগের। সুষ্ঠু নির্বাচনের পথে সরকার নিজেই অন্তরায়, বলছে বিএনপি। বিচারহীনতায় চট্টগ্রামে খুন হচ্ছে একের পর এক ছাত্রলীগ নেতা, দলীয় কোন্দল ও পুলিশের সদিচ্ছার অভাব, অভিযোগ পরিবারের। এবং রাজধানীর মিরপুরে তরুণের মৃত্যু হয়েছে শ্বাসরোধে, জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ব্লু হোয়েলের শিকার, দাবি স্বজনদের। মাদারীপুরে আরেক স্কুল শিক্ষার্থী হাসপাতালে। আমরা শিরোনামগুলো দেখলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ছাত্র রাজনীতি ও আধিপত্য। আমরা গতকাল দেখি সিলেটে ছাত্রলীগের একজন কর্মী খুন হয়েছেন। একই দিনে চট্টগ্রামে ছাত্রলীগের 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে একটা রিপোর্টও আজকে করেছি। সেই রিপোর্টটি আমরা একটু দেখে নিই। চট্টগ্রামের ঘটনার ব্যাপারে বা চট্টগ্রামে গত কয়েকদিন যে ঘটনার ব্যাপারে রিপোর্ট হয়েছে। কিছুদিন আগে মারা গিয়েছেন সুদীপ্ত নামে একজন। তো আমরা এই বিষয়ে একটি রিপোর্ট আছে, আমাদের বিশেষ রিপোর্ট। সেই রিপোর্টটি দেখে নিয়ে আমরা আলোচনায় ফিরবো। আমরা রিপোর্টটি দেখব। 2016 সালের 29শে মার্চ চট্টগ্রাম মহানগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগের নগর কমিটির কার্যকরী সদস্য নাসিম আহমেদ সোহেল। সিসিটিভি ক্যামেরায় সোহান নামে এক যুবককে ছুরিকাঘাত করতে দেখা গেলেও দীর্ঘদিনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। একই বছর 20 নভেম্বর নিজের বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলা হলেও দিয়াজের মায়ের আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয়বার লাশ পুরো ময়নাতদন্তে হত্যার আলামত পান চিকিৎসকরা। সর্বশেষ 6 অক্টোবর বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী মহল জড়িত থাকার কারণে বারবার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ মহানগর ছাত্রলীগের সভাপতির। এমন কোন শক্তি আছে যারা সোহেলের হত্যাকারীদেরকে লালন পালন করতে চায়, যারা সুদীপ্তের হত্যাকারীদেরকে লালন পালন করতে চায়, তারা কখনোই রাজনীতির শুভ শক্তি নয়, অশুভ শক্তি। দলীয় অন্তঃকন্দল ও পুলিশের সদিচ্ছার অভাবে কোনো হত্যাকাণ্ডেরই কুলকিনারা করা সম্ভব হয়নি বলে অভিযোগ নিহত পরিবারের স্বজনদের। আলমগীর টিপু সে সিআরবি মার্ডার কেসের আসামি, এরপর আবার দিয়াজকেও সে হত্যা করলো, দিয়াজ হত্যা মামলার আসামি। এখন এরপর 2টা মার্ডার কেসের আসামি হওয়ার পরে সে ওপেন ঘুরছে, কাউকে ধরার কোনো চেষ্টা করতেছে না। এরা কি পয়সা খাইয়ে এরকম করতেছে, না কোনো প্রশাসনিক কারো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে করতেছে, বুঝতেছি না। এবং সোহেলের বন্ধু বান্ধব যারা সাক্ষী হয়েছে এই মামলাতে, তারাও এখন হুমকির সম্মুখীন। আমি নিজে হুমকির সম্মুখীন। ছাত্র রাজনীতি সঠিকভাবে পরিচালিত না হওয়া ও দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করতে সুকৌশলে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে বলে অভিযোগ মহানগর আওয়ামী লীগের নেতাদের। অনৈতিক আশ্রয়ের প্রশ্রয় দিতে গিয়ে দেখা যাচ্ছে এখানে ব্যক্তিগত পর্যায়ে কিছু সমস্যার সৃষ্টি হতে, এই সমস্যাটা এটা সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে এখানে হয়তো হত্যাকাণ্ডের মতো সবচেয়ে ঘৃণিত কর্মকাণ্ড হচ্ছে, যেটা কোনোভাবেই উচিত নয়। খুবের বশবর্তী হয়ে দাদা এই কাজটা করেছে, কিন্তু তার পেছনে কিন্তু আড়ালে কিন্তু কেউ একজন দাঁড়িয়ে আছে। আর মহানগর পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা বরাবরের মতো আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন। তদন্ত করতে গেলে আমাদের তদন্তের উপযুক্ত প্রমাণ ছাড়া পরবর্তী তদন্তটা দুর্বল হয়ে যায়।
আমরা প্রমাণ যতটুকু পেয়েছি, পাশাপাশি গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই। গত 5 বছরে ছাত্রলীগের আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিহত হয়েছে 9 জন। এর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তাপস হত্যার চার্জশিট দিয়েছে পুলিশ। এছাড়া সিআরবি ডবল মার্ডারের ছাত্রলীগ নেতাকর্মী সহ 62 জনকে আসামি করে পুলিশ চার্জশিট দিলেও আদালত তা বলে না নিয়ে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আমরা রিপোর্টটি দেখলাম। জনাব রহিম হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আজকে আমরা যে রিপোর্টটি দেখলাম, এখন বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, এই বিষয়টি নিয়ে আমরা রিপোর্টটি দেখলাম। আমরা যদি একটু পেছনে যাই, 2006-এর পরে যাই, তখন হয়তো দেখবো তখনও মিডিয়ায় একই ধরনের রিপোর্ট হয়েছে। তখন ছাত্র দলের কোন্দলে কারা কারা মারা গেছে আমরা সেই হিসাব তৈরি করে সেইভাবে রিপোর্ট করেছি। মানে যখনই দেখা যায় যে ক্ষমতাসীন দলের মধ্যেই ছাত্র সংঘর্ষটা একটু বেশি হয় এবং এটা একটু প্রকট আকারে হয়, একেবারে সংঘর্ষটা এমন হয় যে মৃত্যুর ঘটনা ঘটে, এই বিষয়টি থেকে আমরা আমাদের ছাত্র রাজনীতি বের হতে পারছে না। না, ধন্যবাদ আপনাকে। এবং আমার মনে হয় আপনি যথার্থই বলেছেন যে আমরা শুধুমাত্র একটা ঘটনাকে শুধু ঘটনা দিয়ে যদি মূল্যায়ন করি, তাহলে বর্তমানে ছাত্র রাজনীতির নামে আমরা চোখের সামনে যেটা দেখছি সেটার ঠিক মতো বোঝা যাবে না, সামগ্রিকতা দেখা দরকার। সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার এটা কারেক্ট, যে যখন যারা ক্ষমতায় বেশ কিছুদিন ধরে দেখছি একই ধরনের ঘটনা ঘটছে। আচ্ছা, আমি একটু খুব হিসাবটা এইভাবে যদি করি, এটা যেটা এখন আলোচনা হচ্ছে এটা ছাত্র রাজনীতির একটা দিক। আর একটা দিক কিন্তু আছে, এটা একটু বলে রাখাই উচিত, যে অন্যান্য বাম ধারার যে রাজনৈতিক দলগুলো তাদের যে আদর্শের চর্চার জায়গাটা কিন্তু কম হোক বেশি হোক আগের থেকে সেটাকে অব্যাহত আছে, সেটা হয়তো আলোচনা আসছে না, আমি সেটা এখন যাচ্ছি না। এবার একটু আপনি মিলান, এই যে আমরা যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে খুনের যে ঘটনা ঘটছে, এমনকি খুনের পরে আপনি প্রশাসন, এক ডাক্তার, তারা এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে, পরে এসে দেখা যাচ্ছে যে না, এটা কোন পরিস্থিতি যেখানে চলে গেছে, তার মানে এর পেছনে কিন্তু কোনো আদর্শ নাই। ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির যে ওই দলীয় আদর্শ বাস্তবায়নের জন্য প্রতিপক্ষের হাতে খুন হচ্ছে, ঘটনা সেটা না। তাহলে ঘটনাটা কেন? আপনাকে আমি এর বাইরে ছোট একটা উদাহরণ দেবো, এই কথাটা বলেই, যে এইটার একটা বড় জিনিস আমরা দেখতে পাবো যে যখন ছাত্র রাজনীতি একটা দলীয় পুরোপুরি লেজুরাবৃত্তিতে পরিণত হলো একটা সময়, তারপরে ক্ষমতাসীন যেই থাকুক তার ক্ষমতা রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছিল এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাকে ব্যবহার করা হচ্ছিল, প্রথমে সংঘর্ষ ছিল। কিন্তু এখন যেটা দাঁড়িয়ে গেছে, এই ছাত্র রাজনীতির নামে ক্ষমতাসীন দলে যারা থাকে, মানে যারা শক্তিশালী হিসাবেই থাকে, তারা এটাকে অর্থ উপার্জনের একটা অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে মানে এটা রাখে, যার জন্য আধিপত্য বিস্তারটা জরুরি। এদিকে ছাত্র সংসদ নির্বাচন নাই, এখন দলীয় পদটাই প্রধান, সেটা করে হয়। আমি আপনাকে একটু জাস্ট একটু হিসাবের জন্য বলি, এইটা ভাই একটা খোঁজ নিয়ে আমি অনুরোধ করবো সাংবাদিকদের। ধরুন একটু কলেজ, বড় কলেজ যেখানে অনার্স সহ আছে, অনেক জায়গায় আছে যে পুরো ব্যাংকে কিন্তু টাকা নেওয়া হয় না এখনো, অনেক জায়গায় ব্যাংকের কারণে। তো এখন ডিপার্টমেন্টে এসে সে টাকা দেয়, অনেক জায়গায় এখনো আছে, আমি নাম এখন উচ্চারণ করছি না, এই সব কলেজে আপনার ডিপার্টমেন্টে যে আপনি কোনো ফর্ম পাবেন না। ফর্ম পেতে গেলে যারা ক্ষমতাসীন তাদের অফিস বা তাদের লোকের কাছে যেতে হয়। তা আপনি এখানে ফর্মটা নিলেন, একটা টাকার বাণিজ্য। তারপর ধরুন আপনি ডিপার্টমেন্টের চিফ, আপনার কাছে যাওয়ার পরে ডিপার্টমেন্টে তুমি নানা ধরনের আসছে, আমি আসছি কথাটা অনলাইন না, ঠিক না, এমন কোনো বিষয় না, ক্যাম্পাস নাই যেখানে খুব কারেক্ট নয়। আচ্ছা, আমি এখনই আপনাকে বলি, আপনি যে অঞ্চলের লোক, আপনার অঞ্চল উদাহরণ দিই, আপনি এখন এখান থেকে ফোন করেন বাগেরহাট পিসি কলেজে কি হয়, আমি অনলাইনে থাকা আমি বলে দিলাম তো, আপনি বিশ্ববিদ্যালয়ের লোক তো, মানে বাগেরহাটের মানুষ, আমি পিসি কলেজের কথাই বললাম, আমি নাম বলতে চাইছিলাম মোটেই না। আপনি যদি এখনই, আমি তো এই যে 40 মিনিট আমরা আছি, পারলে সাংবাদিক বন্ধুদের অনুরোধ করবো খবর নেন, ওই ডিপার্টমেন্টে যাওয়ার পরে যেটা ঘটে, এখন নানা উন্নয়ন ফি আছে। আপনি ধরেন চিফ, আমি ক্ষমতাসীন দলের নেতা, আপনার কাছে আমি ছাত্রদের কাছ থেকে টাকা ঠিক মতো নিলাম, নিয়ে কাগজ দিয়ে বললাম যে স্যার আমাকে আইন করে কিছু টাকা দেন। আপনি আইন কই পাবো? একটা দরখাস্ত করে দিলাম যে এই ফি গরিব মানুষ বাতিল করে দাও, ওটা আমার পকেটে থেকে গেল। আমি একটা ভদ্র, মানে কি বলে, ভদ্রচিত টাকা আয়ের কথাটা বললাম। এখন কোন সংসদ নির্বাচন নেই, আপনি চলে যান, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আছে, আমি জিজ্ঞেস করেছি যে এখানে প্রভোস্ট অন্যদেরকে, বলে যে ভাই নাম তো বলতে পারবো না, কারণ এখন ইলেকশন হলে যে দলেরই হোক, ওই দলের তো একটু পপুলার লোক যদি ভোট হয় পাবে, বরঞ্চ এখন দলের
পদ থাকলেই ওইখানে সব ধরনের কাজে অংশ নিয়ে এখানে টাকা আদায়ের হাতিয়ার করা যায়। তার মানে এখন যেটা দাঁড়িয়ে গেছে, আর এই টাকাটা শুধু ছাত্র আন্দোলনকে দোষ দিলে হবে না, জাতীয় রাজনীতি এইসব দলের টাকা ছাড়া কোনো মূল্য নেই। সুতরাং এই ধারাটাই হয়ে গেছে প্রধান। আমি বদিউজ্জামান সোহাগ আপনার কাছে আসছি যে জাতীয় রাজনীতি, কারণ জাতীয় রাজনীতির সাথে রিলেট আছে। আমি গতকালের যে চট্টগ্রামের সংঘর্ষটা হয়েছিল, গতকালের চট্টগ্রামের সংঘর্ষে আমরা দেখি দুটি গ্রুপ। একটি হচ্ছে চট্টগ্রাম কলেজের বিষয়, তো মাহমুদুল করিম একটি গ্রুপ, আরেকজন হচ্ছে সুভাষ মল্লিক একটি গ্রুপ। মাহমুদুল করিম কার? ছাত্রলীগ, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম রনির গ্রুপ। নুরুল আলম রনি কার গ্রুপ? নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী অনুসারী। আবার সুভাষ মল্লিক কার? চকবাজার যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু। টিনু কার লোক? প্রবাসী কল্যাণ মন্ত্রী নূর ইসলাম বিএসসি অনুসারী। মানে জাতীয় রাজনীতির যেভাবে আপনি সঠিক তথ্যটি নিয়ে এসেছেন, কারণ হচ্ছে যে আমাদের সমাজে তো অপরাধ প্রবণতা রয়েছে, এবং মানে আমি বলতে চাচ্ছি ব্যবহৃত হচ্ছে ছাত্ররা তৃণমূল পর্যায়ে, আসলে স্থানীয় পর্যায়ে কিন্তু এই ধরনের গ্রুপিং রয়েছে। এবং আমি চট্টগ্রামের বিষয়টি যেটা বলছেন, যে এখানে আমি অবশ্যই দায়ী করব আইন শৃঙ্খলা বাহিনীকে, যে একটি ঘটনার বিচারহীনতা আরেকটি ঘটনার জন্ম দেয়। আমরা চট্টগ্রাম অতি সম্প্রতি দেখেছি যে আব্দুল মালেক জনি, আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কনভেনার ছিল, তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখি সেখানে কিছুটা শৈথিল্য ছিল, যার কারণে সেখানে কোনো মামলার আসামিকে তারা গ্রেপ্তার করতে পারেনি। এবং তারপরেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ঘটনা ঘটেছে। তা আমি মনে করি এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। মানে 2017 সালে ছাত্রলীগের কমপক্ষে 100 নেতা কর্মী দেখুন বহিষ্কার করা হয়েছে, আপনারা বহিষ্কার করেছেন। সেটি আমাদের একটি সাংগঠনিক রুলস যারা ভায়োলেট করবে সে বহিষ্কার হবে। 100 না, এখানে 500 হতে পারে। যদি কেউ এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যাই হোক, সেটা সেই ট্রেনটি আমি ছাত্রলীগের রাজনীতির দায়িত্বে ছিলাম, আমরা সেটি তৈরি করেছি যে সংগঠনের যারা নিয়ম নীতি ভঙ্গ করবে, যারা এই ধরনের সংঘাত সংঘর্ষে লিপ্ত হবে, তাদেরকে অবশ্যই সংগঠন থেকে বহিষ্কার করা হবে। এবং চট্টগ্রাম এবং সিলেটে আপনারা জানেন যে আসলে স্থানীয় পর্যায়ে আমাদের গ্রুপিং রয়েছে, সেটি আমরা অস্বীকার করব না। এবং সেই কারণেই এই ধরনের কিছু ঘটনা কিন্তু বিভিন্ন সময় ঘটছে, এবং সেই ব্যাপারে কেন্দ্র থেকে কিন্তু সবসময় তাদের সাংগঠনিকভাবে আমরা যেটা করতে পারি সেটা কিন্তু আমরা করি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে আরো কঠোর হতে হবে, কারণ কোনো কারণেই যাতে এই সুযোগ নিয়ে, এবং স্থানীয় পর্যায়ের রাজনীতি হোক আর কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতি হোক, পুরো ছাত্র রাজনীতিকে তারা দায়ী করতে পারে না। কারণ আপনারা জানেন যে আমাদের এই যদি আজকে যদি আমরা এখানে বলি যে এই সংঘাত সংঘর্ষগুলো, এই ব্যর্থতার মাঝেও আমাদের কিন্তু অনেক অ্যাচিভমেন্ট রয়েছে। জানেন যে প্রিন্স ভাই যে কথাগুলো বলছিলেন, আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করেছি। কারণ আপনারা জানেন যে আমাদের তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে আজকে সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভর্তি বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়েছে। আজকে আমরা বলতে পারি যে সারা বাংলাদেশে আজকে ছাত্র নেতাদের যে টেন্ডার বাণিজ্যের একটি কলঙ্ক ছিল, সেটি কিন্তু আজকে মুক্ত হয়েছে। এই কথাগুলো কিন্তু আমরা জোর গলায় বলতে পারি, কিন্তু সামান্য স্থানীয় পর্যায়ের যে বিরোধ, বা হয়তো দেখা যায় ক্লাসে বসা নিয়ে বিরোধ, বা কোনো হলে হোস্টেলে টিভি রুমের টিভির রিমোট নিয়ে বিরোধ, বা ক্যান্টিনে বসা নিয়ে বিরোধ, এই যে বিরোধগুলো, সেগুলো কিন্তু পরবর্তীতে বড় আকারের সংঘাতে রূপ নেয়। এবং পুরো গ্লানিটুকু কিন্তু আমাদের ছাত্র রাজনীতি কিছুদিন আগে, বছর দেড়েক বা দুয়েক আগে তো রেলওয়ের টেন্ডার নিয়ে ছাত্রলীগের বড় ধরনের সংঘর্ষ। দেখুন, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম টেন্ডার হচ্ছে অনলাইনে। তখন সেখানে ছাত্র নেতাদের কোথাও সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেটা বলছেন সেটা ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ, সেটা আপনার বলতে পারেন যে 2009-10 সালে যখন গভর্নমেন্ট ক্ষমতা এসেছে, কিন্তু আমরা সেখান থেকে কিন্তু অনেক দূরে চলে এসেছি। আমরা অনেক দূরে চলে এসেছি। এবং আজকে আমরা বলতে পারি যে ছোট ছোট ঘটনা, আমরা যখন বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র ছিলাম, তখন আমরা দেখতাম যে পত্রিকার শিরোনামগুলো ছিল এরকম যে কোন ডিপার্টমেন্টে 2 দল ছাত্রের মধ্যে সংঘর্ষ। সেটি হতো এরকম যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ঢাকা কলেজ ব্যাকগ্রাউন্ড, নটরডেম কলেজ ব্যাকগ্রাউন্ড, 2 দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হতো। কারণ সেই সময় অনেকগুলো ছাত্র সংগঠন ক্যাম্পাসে ক্রিয়াশীল ছিল, এবং যার কারণে নিউজটা কিন্তু এরকম হতো, শিরোনামটা এরকম হতো যে 2 দল ছাত্রের মধ্যে সংঘর্ষ। বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কিছু কিছু সংগঠনের যে ক্যাম্পাসে তাদের নিষ্ক্রিয়তা বা ক্যাম্পাসে তাদের অনুপস্থিতি, আজকে সকল ঘটনা যে প্রথম বর্ষের 2 জন ছাত্রের বিরোধকেও সেটিও ছাত্রলীগের উপরে দায়ভার চাপানো নয়। আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানের সকল অপরাধ বা সকল ঘটনার দায়ভার ছাত্রলীগ নিতে পারে না, এটি অবশ্যই সবাইকেই নিতে হবে। অর্থাৎ এখন দেখা যায় যে অনেক সংগঠনের ক্যাম্পাসে নিষ্ক্রিয়তার কারণে 2 দল ছাত্রের যে কোনো ইস্যু নিয়ে হয়তো দেখা যাচ্ছে যে
যেসব ঘটনাগুলো হয় আপনারাও ছাত্র জীবনে দেখেছেন যে বসা নিয়ে বা বিভিন্ন ইস্যু নিয়ে যখন সংঘর্ষ হয় সেগুলোকেও রাজনৈতিক পরবর্তীতে রাজনৈতিক ভাবে রূপ লাভ করে। মানে এখন জিনিসটা হচ্ছে যে ক্যাম্পাসের এখন ধরনটাই হয়ে গেছে যে একটা দল যে ক্ষমতাসীন সেই থাকবে ক্যাম্পাসে, আর কেউ থাকবে না, বা আমরা থাকলে থাকতে পারে চুপচাপ। তাও সব না, দেখুন তো এই কারণে তো ছাত্রলীগের উপর একটু দোষ পড়ছে না। না সেটা আপনি বলতে পারেন, সবাই তো ছাত্র। দেখুন আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু ক্যাম্পাসে গিয়েছি, জি, এবং আমরা কিন্তু শত বাধা শত নির্যাতনের মুখে আমরা ক্যাম্পাসে গিয়েছি, কিন্তু আমরা সেটা মনে করি না। এখন অনেক জায়গায় দেখা যায় যে অপরাপর অনেক ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব রয়েছে তাদের হয়তো ছাত্রত্ব নেই বা তাদের সামনে ক্ষমতা নেই, যার কারণে তাদের ক্যাম্পাসে যাওয়ার প্রতি আগ্রহ নেই। এই ধরনের কিছু ইস্যু আমি আপনার এই বিষয়টি নিয়ে কিন্তু কিছু ইস্যু, যে এই বিষয়টি নিয়ে মোশাররফ হোসেন আপনার কাছে আসে, আপনি কি এই বিষয়টি কি মনে করেন কিনা যে অন্যরা না আসা বা ছাত্রদল একেবারে ক্যাম্পাস থেকে হাওয়া হয়ে যাওয়া, একেবারে নাই হয়ে যাওয়া, এটা কি ছাত্রত্ব না থাকা না একেবারে বাধার কারণে না আসা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক প্রিন্স ভাই এবং সোহাগকে এবং আপনার সময় টিভির দর্শক শ্রোতাদেরকে। আপনার যদি আজকে বিষয়ের শিরোনামটা আপনি লক্ষ্য করেন, এর ভিতরে কিন্তু জবাবটা আছে। আপনি শিরোনাম রেখেছেন ছাত্র রাজনীতি আধিপত্য, আধিপত্যের একটা অস্তিত্ব আছে বলে কিন্তু আজকে এখানে বিষয়টা এসেছে। আসলে যে কথাটি সারা বাংলাদেশে স্বীকৃত এবং আপনিও বলেছেন বা প্রিন্স ভাই বলেছে যে বাংলাদেশে এখন একটা দলের আধিপত্য আছে। এখন না, মানে সবসময় ছিল। আমরা 2001 থেকে 2001 না, ভালো ছিল, 96 ভাই আমি আপনাকে বলছি, আমি ছাত্র রাজনীতির থেকেই আমার জন্ম। আমি হলের নেতৃত্ব দিয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃত্ব দিয়েছি, আমি কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিয়েছি। সুতরাং আপনি যে কথাটি বলেছেন আপনার সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না। 2001 সালের আপনি কথা বলেছেন, 1 সালে আমি সক্রিয় ছাত্র রাজনীতিতে ছিলাম 2003 সাল পর্যন্ত। আমি 2001 সালের কথা বলি না, আমি বলছি 1 সাল থেকে 6 সাল পর্যন্ত লিয়াকত শিকদাররা যখন মিছিল করবে আমাদেরকে, আমি তখন এটিএন বাংলায় কাজ করতাম, মিছিল করার আগে খবর দিত আমরা অতটা সময় ওই জায়গায় দোয়েল চত্বরের কাছ থেকে বের হবো, আমাদের ছবি তুলে খালি ছবি তোলার জন্যই তারা, এবং ছবি তোলার সাথে সাথেই কিন্তু ছাত্রদল চলে আসতো, তারা ভেঙে যেত পার্কের ভেতর দিয়ে, সবার ভিতর দিয়ে। এইটা ছিল, এই তৎপরতা ছিল। যেটা বললাম আমি সক্রিয়, আমি তখন একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিই। তখন লিয়াকত শিকদার এবং নজরুল ইসলাম বাবু আজকে যিনি এমপি হয়েছেন, এরা তখন কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন এবং ইউনিভার্সিটির দায়িত্বে ছিলেন। ক্যাম্পাস কিন্তু ঢোকার চেষ্টা করতে ছবি তোলার জন্য, ঠিক আছে, আমরা দেখেছি, কিন্তু তখন ক্যাম্পাসের সহ অবস্থান ছিল। হয়তো সকল হলে সকল দলের অবস্থান ছিল না, কিন্তু ক্যাম্পাসে মোটামুটি একটা সহনশীল অবস্থান ছিল। ক্যাম্পাসের সহ অবস্থান যদি বলতে হয় আজাদ চৌধুরী স্যারের সঙ্গে ছিল, আর কারোর সঙ্গে ছিল না। আজাদ চৌধুরী স্যারের সাথে আপনার পরিকল্পিতভাবে ক্যাম্পাসে সংঘর্ষ করে ছাত্রদলকে আউট করা হয়েছে। পার্থ মার্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আলোচিত ঘটনা, সে পার্থ মার্ডারের আমি তখন সক্রিয় ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা পরিকল্পিতভাবে পার্থ মার্ডার ঘটনা ঘটিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। ছাত্র দলের 170 জন নেতাকে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটে নাই, যে গ্রেপ্তার করে খালি গায়ে দিন দুপুরে আপনার নিচ্ছে স্যার এসেছিলেন, তুলেছিলেন সবাইকে আবার বলে। এবং ওই আমলে আপনি লক্ষ্য করবেন যে এই অত্যাচার নির্যাতনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য সহ 9 জন প্রভোস্ট প্রক্টর পদত্যাগ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে কখনো হয়নি এরকম একটি অবস্থা। যাক, ওই বিতর্কে আমি যেতে চাই না। আপনি আজকে যেটা ট্রফিক রেখেছেন সেটা আধিপত্য কি, আজকে সারা বাংলাদেশে একটি সংগঠনের আধিপত্য, সেটা হলো বাংলাদেশ ছাত্রলীগ, সরকার দলীয় ছাত্র সংগঠন। তারা এখন এখানে আমি এই কেন আজকে খুন খারাপি আপনি যে কথাটি বললেন সারা বাংলাদেশ, কারণ এটা তো টোটালি ছাত্র রাজনীতির উপরে বিলেনটা যাচ্ছে। যেখানে একটি দল, যেমন আপনি মনে করেন, আমার মনে আছে যে 89-এ ডাকসু নির্বাচন হয়েছিল, আমি জসীমউদ্দিন হল থেকে সেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের সব প্যানেল পাশ করেছে, একজন পাশ করেনি। কারণটা কি ছিল? সে ডাইনিং এ ফ্রি খাইতো, সাধারণ ছাত্ররা তাকে ভোট দেয়নি। পরবর্তী নির্বাচনে সে নিজেকে কিন্তু রেক্টিফাই করার জন্য সে অনেক ভালো হয়ে গেছে এবং পরবর্তী নির্বাচনে সে জয়লাভ করেছে। এখন তো কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই। আপনি যে কথাটি বলেছেন, আমার ভোট দরকার নেই, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে দায় দায়িত্ব নাই। এই যে প্রিন্স ভাই আছে, আমাদের তখন ডাকসু না থাকলেও
বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ করে একটি ছিল সকল ছাত্র সংগঠনের। আমার মনে হয় যে ছাত্র রাজনীতি আমরা যদি কিছু শিখে থাকি সেটা পরিবেশ পরিষদ থেকে শিখেছি। সকল দলের কি চমৎকার ডিবেট হতো, যেখানে উপাচার্যরা থাকতেন, প্রভোস্টরা থাকতেন, প্রক্টররা থাকতেন, সকল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ থাকতেন। আজকে জবাবদিহিতার কোনো জায়গা নেই। আজকে হয়তো আমরা সোহাগের সব দায়িত্ব ছিল, আমরা দায়ী করতে পারি। আজকে কি হচ্ছে আপনি দেখেন, সোহাগ বলেছে আমরা বহিষ্কার করেছি, আপনিও বলেছেন যে 100 জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতির সফরসঙ্গী হয়, এই বহিষ্কারে কি কোনো গুরুত্ব আছে? বহিষ্কৃত ছাত্র সংগঠন চালাচ্ছে, হলে থাকছে, ক্যাম্পাসে চালাচ্ছে, তার শুধু আপনার মিডিয়া বা আইওয়াস আমরা যেটা বলি তার জন্য এই কাজটি করা হচ্ছে। মূল ব্যাপার নামে শুধু বহিষ্কার, হ্যাঁ নামে বহিষ্কার, কারণ তার আধিপত্যকে বিস্তার করার জন্য ওই ছাত্রকে তার দরকার। কারণ এখানে দুইটা জিনিস, একটা হলো ওই নেতাদের ইন্ডিভিজুয়াল লিডারশিপ, আরেকটি হলো তার একটি এই যে আধিপত্য আপনি বলছেন এইটা বজায় রাখার জন্য। এইটার মূল কারণ হলো যেখানে জবাবদিহিতা নাই, যেখানে গণতন্ত্র নাই, যেখানে অন্যের মত প্রকাশের স্বাধীনতা নাই, সেখানে এই ধরনের আধিপত্য হবেই। আজকে তো ছাত্ররাও ক্যাম্পাসে কোথাও নাই, যে কথাটি প্রিন্স ভাই দেখেছে যে আগে আমরা কি দেখতাম যে খুলনা বিএল কলেজে ছাত্রদল ছাত্রলীগ সংঘর্ষ, আমরা চিটাং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্রলীগ সংঘর্ষ। আজকে কোথাও কিন্তু আপনি এই শব্দটা পাবেন না। আজকে কি হলো, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এই যে আপনি বলেছেন যে প্রায় গত এই বছরে 100-র উপরে হয়েছে, এবং আমার কাছে লিস্ট আছে যে আওয়ামী লীগের এই 9.5 বছরে প্রায় 377 জনের মতো লোক ইন্টারনাল কোন্দলে মারা গেছে ছাত্রলীগের। সেখানে তো ছাত্রদলের কোনো কন্ট্রিবিউশন নাই, বা ছাত্রদল কোন ছাত্রদলের সাথে সংঘর্ষে মারা গেছে একটা রেকর্ড আপনি কোথাও দেখাতে পারবেন না, একটা রেকর্ড কোথাও নেই। আজকে ঢাকা মেডিকেলের মতো জায়গায় সেখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে প্রকাশ্যে খুন করা হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রহমান আলের তাকে খুন করা হয়েছে। আজকে এদেশের শতবর্ষের, যেখানে আমাদের অর্থমন্ত্রী মহিদ সাহেব যার ছাত্র, শিক্ষামন্ত্রী নাইদ সাহেব যেখানে ছাত্র, আপনার সিলেটে এমসি কলেজের 100 বছরের পুরানো ছাত্রাবাস, যেখানে আপনার সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী একসময় ছিলেন, উনি ওখানে একসময় তার পদচারণা, আমাদের শিক্ষামন্ত্রী গিয়ে সেখানে গিয়ে কেটেছে, অথচ বিচার হয়নি। না, অথচ তদন্ত করে আপনি কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। যেখানে শিক্ষামন্ত্রীর চোখের পানি পড়েছে, অর্থমন্ত্রীর চোখের পানি পড়েছে, তা আপনি যেখানে প্রশাসন যেখানে অন্ধ হয়ে যায়, প্রশাসন যেখানে দলকানা হয়ে যায়, সেখানে তো আপনি আধিপত্য বিস্তার হবেই। এটাকে আপনি রোধ করার কোনো সুযোগ নেই। আসবো আপনার কাছে আবার একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি আমার নাম তাহের, আমি শাহিনবাগ ঢাকা থেকে বলছি। জি বলেন। আমি রহিম ভাইকে কোয়েশনটা করতে চাচ্ছি। প্রথমত আমি দুনিয়ার সাথে বলছি যে ওনারা যে 3 জন ছাত্র নেতা এখানে আছেন, সবাইকে শ্রদ্ধা রেখে আমি বলছি ছাত্ররাজনীতি আমাদের দেশে নিষিদ্ধ করা যায় কিনা। আমাদের ছাত্র রাজনীতির যে গৌরবময়ী তখনকার সাথে এখনকার পরিস্থিতি বিষয় থেকে আমাদের আর্থসামাজিক অবস্থার কোনো মিল নাই। আমাদের আগে গড় শিক্ষার হার অনেক কম ছিল, আমাদের সচেতন লোক সংখ্যা কম ছিল, যারা ইউনিভার্সিটিতে কলেজে আমরা পড়তাম বা তখন পড়তেন, ওনারা কম্পারেটিভলি অ্যাডভান্স ছিলেন, সুশিক্ষিত ছিলেন এবং সমাজ সচেতন ছিলেন। তখন রাজনীতি, জাতীয় রাজনীতি প্রয়োজন ছিল। এখন তো ছাত্র রাজনীতি মানে তো আপনাদের যেগুলো আলোচনা করতে, সেগুলো আমি রিলিজ করতে চাই না। এর থেকে পরিত্রাণের একটাই উপায় আমার মতে, ছাত্র সংগঠন থাকবে, সেটা ছাত্রদের প্রয়োজন, ছাত্রদের যে সমস্ত বিষয়গুলো ওনাদের সমস্যা ফেস করবে, যাবতীয় বিষয়ে একটা সংগঠনের মতো ওরা থেকে ওরা কাজ করতে পারে। কিন্তু জাতীয় রাজনীতি থেকে আমার মনে হয় ছাত্র রাজনীতির প্রেক্ষাপটটা স্টপ হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার মনে হয় ওইটাকে ধরে আমি দু একটা কথা বলি। প্রথমত ভাই যেটা বলছেন আমি যদি বুঝে থাকি, দেখুন আমরাও একটা বলেছি একসময় কিন্তু ছাত্র রাজনীতি আন্দোলনকে আমরা বলতাম জাতীয় রাজনীতি বলতাম, ছাত্র আন্দোলন বলতাম, আসছি সেখানে ছাত্র আন্দোলন বলতাম, যে ছাত্ররা ছাত্র সমস্যা নিয়ে তারা তাদের কথাবার্তা বলবে, আন্দোলন সংগ্রাম করবে, এবং সেইখান থেকে শিক্ষা নিয়ে এসে জাতীয় রাজনীতিতে আসবে এবং আদর্শ হবে প্রধান। এবং আমরাও ছাত্র ইউনিয়ন তো আমরা কোনো দলের লেজুরা বৃত্তি করি না, আমাদের অনেকেই কমিউনিস্ট পার্টি করে, পরে রাজনীতি করে না, সেটা অন্য বিষয়, কিন্তু লেজুরা বৃত্তি করি না। এবং আমরা এই পয়েন্টে আমার ইয়েটা হচ্ছে যে মানে অন্যান্য সংগঠনগুলো প্রধান যেগুলো আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগের, ছাত্রদল, বিএনপির,
এখন ওই ছাত্র ইউনিয়ন যতটা না আগে ছিল এখন হয়তো লেজের গতি একটু আগের মতো এখন অন্যদের মতো হয়ে গেছে, এটা আমার অবজারভেশন। আচ্ছা ঠিক আছে, আপনার অবজারভেশনকে আমি নাকচ করছি না, আমি যে পয়েন্টটাকে বলতেছি সেখানে আসি। তাহলে একটা পয়েন্ট হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোর যদি আমরা লেজুর না করে ছাত্র সংগঠন করতে পারি তা ভালো, এটা আমি মনে করি, কিন্তু ইচ্ছা করলে তো আমরা পারবো না। এখন এই জায়গায় আপনি দেখুন কথার কথা, আমি যদি হিসাবটা বলি, যে ওই ভাইকে বলি, ধরেন ছাত্র দল তারা বিএনপি যে রাজনীতিটা করে, ওই কি বলে জিয়াউর রহমানের সে 19 দফা বলুক, বাংলাদেশ জাতীয় ওই প্রচারটা করুক বা আরো করুক, ছাত্রলীগ এখন যে তারা যে শিক্ষার যে কাজটা করছে, ধরে নিলাম আমরা পছন্দ করো না কেনা, ওই প্রচারটা যদি করতে, বা জাতীয় রাজনীতিতে তারা বলেন ডিজিটাল কি কি করেছে ওইটা করতো, ছাত্র এবং অন্যরা তারা তাদের যে বিকল্প শিক্ষানীতির কথা, অন্য কথা, এই প্রচার অর্থাৎ আদর্শের ধারাটা আপনি যদি পরিচালনা করতে পারতেন, ছাত্রদেরকে ছাত্র সমস্যা সহ তার আন্দোলন সংগ্রামের ধারা এবং জাতীয় রাজনীতিতে অবশ্যই তারা একজন মানে কি বলে যে সাব্যস্ত মানুষ হিসেবে দায়িত্ব পালন করবে, আদর্শ ভিত্তিক দায়িত্ব পালন করলে কিন্তু এই সংকটটা থাকতো না। তাহলে আমার ধারণা উনি যে কথা বলতে চায় তাহলে এটা বন্ধ করার দরকার হতো। কিন্তু আপনাকে যেটা যদি দেখেন, আপনি যদি ফুটো বন্ধ না করতে পারেন তাহলে এটা চলবেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে সোহাগের প্রতি আমি খুবই মানে স্নেহ রেখেই বলি, ধরুন ও যেটা বললেন, উনি যেটা বললেন যে ভর্তি বাণিজ্য এখন বন্ধ হয়েছে অনলাইন, এইটা সমস্ত জায়গায় আপনারা প্রমাণ করে দেন যে অনলাইনে ছাড়া কোথাও টাকা নেওয়া যায় না, তাইলে ফুটা অনেক বন্ধ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু সব জায়গায় হয় নাই, আমরা একের পর এক আপনাকে বলতে পারি। আচ্ছা, তারপর একটু উদাহরণ দিই, বড় টেন্ডার বাণিজ্যটাকে আপনি এইখানে এখন অনেক জায়গায় সেটাও কি হয় আপনারা জানেন, আমি সে আলোচনা গেলাম না, তাও সেটা আপনি করতে পারেন। উদাহরণ দিই, ধরুন ময়ূরগঞ্জে একটা কলেজে উন্নয়ন ফি নেওয়া হয়, একটা কি বলে পুকুর আছে, আমি মাছ ধরবো, কথার কথা আপনি এটা বোঝেন, ওইটুক থেকে কিন্তু শুরু হয়। বা আমার ওইখানে চুন ফেলানোর জন্য স্যার আমার উন্নয়ন জায়গা থেকে 2 লাখ টাকা দেন, আমি চুন ফেলবো, পরে ভাউচারেই কিন্তু কাজ হয়ে যায়। মানে যেগুলো আপনি যখন জবাবদিহিতা থাকে না, এবং টাকাটা কিন্তু আমি বলেছি ওই ছাত্রকে আমি দোষারোপ শুরু করছি না, কারণ তার যদি জাতীয় রাজনীতিতে যেতে হয় আগে আদর্শ এইটাই প্রধান ছিল, এখন টাকা পয়সা না থাকলে যেন প্রধান হয় না। অর্থাৎ আধিপত্যের জায়গাটা আসছে যে ছাত্রদেরকে এই আদর্শের জায়গাটা না রেখে দলীয় রাজনীতি যে দুর্বৃত্তায়িত রাজনীতি হয়ে গেছে ওই রাজনীতির পার্ট করে দেওয়া হয়েছে। আর একটা বড় ব্যাপার হচ্ছে একেবারেই ছাত্র সংসদ নির্বাচন না থাকা আর একটা সংকটে পরিণত করেছে। আমি আপনাকে তো বলছি, আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আমরা কথা বলে দেখেছি, এমনকি আমি তো ওই আগেও একটু বলার চেষ্টা করেছিলাম, অনেক জায়গায় আমাকে শিক্ষকরা বলে যে আপনারা বলছেন আমার ক্যাম্পাসে যারা থাকে তারা তো চায় না নির্বাচন। বলেন কি স্যার, তারা যদি আধিপত্য বিস্তার করে জিতে আসুক, বলে যে দেখেন এখন একটা পদ যেভাবে সে বাগায় নিয়েছে, ওই পদ ব্যবহার করে যে সুযোগ সুবিধা করতে পারছে, নির্বাচন হলে তো কিছুটা হলেও সে থাকবে কি থাকবে না আরো অনেকে ভালো। সুতরাং আপনি যদি পুরো ধারাটাকে না আনতে পারেন, আমি আসি যে ছাত্র সংগঠন মানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের এইখানে ক্যাম্পাসে যে আপনার ডাকসু বলেন এই বিষয়গুলো চাওয়ার ব্যাপারে তাদের ভিতরে চাওয়া এই জিনিসটা নাই, তার কারণ তাদের জাতীয় নেতৃবৃন্দ চান না, তাই তারা এখানে ছাত্র নির্বাচন বলা যাবে না এইভাবে। কারণ ছাত্রলীগ সবসময় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, এবং অনেক জায়গায় এরকম হয়েছে যে অনেক আমি দেখেছি যে স্থানীয় পর্যায়ে অনেক সময় আমাদের সংগঠনের নেতারা এরকম চাইতো যে একতরফা নির্বাচন হবে, সেগুলোকেও কিন্তু আমরা নিরুৎসাহিত করি। যে আমরা চাই যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন, সেখানে সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে, এবং সেই ধরনের বলতে চাচ্ছি আপনাদের জাতীয় নেতৃত্ব চায় না বলে আপনারা এটা আমরা মনে করি না। আমরা ছাত্র সংগঠন হিসেবে কিন্তু আমরা সবসময় দাবি করেছি যে ছাত্র সংসদ নির্বাচন হোক, এবং সেটা কিন্তু আমরা ফেস করেছি। আমরা বিরোধী দলেও যখন ছিলাম তখন আমরা এগুলো ফেস করেছি। আর আজকে আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন সেটি বলতে চাই যে আসলে আমাদের অবক্ষয় কিন্তু সব জায়গায় রয়েছে, শুধু যে ছাত্র রাজনীতি সেটি কিন্তু নয়। আমাদের আজকে শিক্ষক রাজনীতি যদি বলি, আমাদের পেশাজীবী রাজনীতি বলি, যে আমাদের জাতীয় রাজনীতি বলি, সব জায়গায় কম বেশি আমাদের অবক্ষয় রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কোথাও পচন ধরলে আমরা সেই আঙ্গুলটিকে কিন্তু কেটে ফেলতে পারবো না। আমরা সেখানে সংশোধনের জন্য বলতে পারেন যে সকল রাজনৈতিক দল, জাতীয় রাজনৈতিক দলগুলো তাদেরকে আরো ভূমিকা নিতে হবে। যেমন আমি বলতে পারি যে ছাত্রলীগকে আধুনিকায়ন করার জন্য বা ছাত্রলীগকে প্রকৃত ছাত্রদের হাতে তুলে দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু ছাত্রদের একটি বয়স সীমা নির্ধারণ করে দিয়েছেন, এবং আমাদের যে কতগুলো ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন। তা আমরা মনে করি যে সেটি যদি বাস্তবায়ন করা যায়
সংগঠনের পক্ষ থেকে, তাহলে আমি মনে করি কিছুটা হলেও আমাদের এই যে অবক্ষয়গুলো রয়েছে সে জায়গা আমাদের সংশোধন করা সম্ভব হবে। আর মোশাররফ ভাই যে কথাগুলো বলেছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে, আমি মনে করি যে ছাত্র রাজনীতির প্রধান পাদপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন। আপনারা জানেন যে সেখানে আমরা কিন্তু দেখেছি যে এই যে পরিবেশ পরিষদের কথাটি আপনি বলেছেন সেটি কিন্তু বিনষ্ট করেছে বিএনপি সরকারের সময় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা কিন্তু বারবার তৎকালীন প্রশাসনের কাছে এই পরিবেশ পরিষদকে কার্যকর করার জন্য আমরা দাবি জানিয়েছি, কিন্তু তারা তখন সেটি করেনি এবং সেই কারণে আস্তে আস্তে কিন্তু এই পর্যায়ে এসেছে। আর ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে শুধু আমাদের যে একজন দর্শক কথা বলেছেন সেটি নয়, আমরা দেখি অনেক সময় কিন্তু অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা বা অনেকেই কিন্তু বলার চেষ্টা করেন বা অনেক ইন্টেলেকচুয়ালরা বলার চেষ্টা করেন, কিন্তু দেখুন এটি কিন্তু শুধু আজকে নয়, আমরা দেখেছি যে সেই সামরিক স্বৈর শাসনের আমল থেকেও কিন্তু এই ছাত্র রাজনীতিকে নিরুৎসাহিত করা বা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া কিন্তু সেই সময় আমরা দেখেছি। ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন হয়েছে যে সেখানে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এবং আমরা কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেখেছি সেখানে আইনগুলো যখন করা হয়েছে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। অর্থাৎ তারা ছাত্র রাজনীতিকে সবসময় নেগেটিভ হিসাবে এটাকে উপস্থাপন করা হয় এবং বর্তমানে আমরা দেখি যে নেগেটিভ জিনিসটাকে তুলে দেওয়া। এই নেগেটিভটা আমি যদি বলি নেগেটিভটা হচ্ছে তো নেগেটিভ কর্মকাণ্ডের না, দেখুন আমি এটার সাথে আপনার সাথে একমত না, কারণ আমাদের অতীতে যেমন ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, বর্তমানেও কিন্তু কিছু যে নাই সেটা কিন্তু বলা যাবে না। আমরা দেখেছি যে অতীত নিকটে সামরিক যখন 9/11 সময় সামরিক যে আমাদের উপরে সামরিক শাসন চেপে বসেছিল তখন কিন্তু ছাত্ররাই কিন্তু প্রতিবাদ করেছে এবং সেখানে কিন্তু ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন তারা কিন্তু ছিল। আমরা যদি বলি যে এই যুদ্ধাপরাধীদের বিচার এবং আজকের জঙ্গিবাদ বিরোধী আন্দোলন সেখানেও কিন্তু ছাত্রদের ভূমিকা আছে এবং সেখানে কিন্তু ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য বাম সংগঠনগুলো তারা কিন্তু ভূমিকা রেখেছে। এবং আমি বলি যে 2013 এবং 14 সালে যে এই জঙ্গি গোষ্ঠীর জামাতের সাথে এবং তার সাথে বিএনপিও তাদের সাথে কিন্তু অনেক জায়গায় দোসর হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে সাতক্ষীরা, গাইবান্ধা, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে এবং সাতক্ষীরার সেই মামুন, গাইবান্ধার আমাদের খলিলুর রহমান, তারপরে আমাদের চট্টগ্রামের বাপ্পি, এদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমরা বলি যে ছাত্রলীগের অবশ্যই আজকে আওয়ামী লীগ ক্ষমতা রয়েছে, ছাত্রলীগ দায়ভার এড়াতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে সংবাদ সংঘর্ষ হলে অবশ্যই আমাদের উপরে সেই দায়ভারগুলো পড়ে এবং সেটি আমরা স্বীকার করি এবং আমরা যেটাকে অন্যায় সেটাকে আমরা প্রতিবাদ করি এবং সেটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা অনুরোধ করি যে আমরা এর বিরুদ্ধে তারা যাতে ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমি বলি যে বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলে, বাংলাদেশের এই সন্ত্রাস বা দুর্নীতি মুক্ত আন্দোলনে ছাত্রলীগের অনেক ভূমিকা রয়েছে, সেটিকে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না এবং আমি মনে করি যে এটিকে আমাদেরকে স্বীকার করতেই হবে। জি, অবদান অবশ্যই আমরা স্বীকার করি, মানে আমাদের স্বাধীনতার যুদ্ধেই তো ছাত্র আন্দোলনের বিশাল অবদান। যাই হোক, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে আসছি। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন বদিউজ্জামান স্যারের কাছে। আমরা আজকে কয়েক বছর যাবৎ দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আধিপত্য এবং টেন্ডারবাজি এগুলা নিয়ে তারা মারামারি করে নিজেরা কিন্তু আপনারা যারা কেন্দ্রে নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতে পাই যে টেলিভিশনে এবং পত্রপত্রিকা যে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, কিন্তু কাজের কাজ তো কিছুই হয় নাই। তো এতে করে আপনাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতা আছে বলে আপনি মনে করেন কিনা, আমি বিনয়ের সহিত জানতে চাচ্ছি। জি, এটার উত্তর উনি দিবেন, কিন্তু আমি তার আগে জনাব মোশাররফ হোসেন আপনার কাছে আসি। আমি আমার আরেকটি অবজারভেশনের কথা বলে যে ডাকসু ইলেকশন বা ছাত্র সংসদের ইলেকশন না হওয়া, একই সাথে ওই যে ছাত্র সংগঠনের যে নেতৃত্ব নির্বাচন না হওয়া, বিভিন্ন স্থানে মানে কেন্দ্রীয় কমিটি চলে আহ্বায়ক কমিটি দিয়ে, তো যার কারণে তৃণমূলে কর্তৃত্ব থাকে না, একেবারেই থাকে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমরা তো সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না। সমাজে যেখানে ভোটের কোনো অস্তিত্ব নাই, যেখানে মতামতের কোনো শ্রদ্ধাবোধ নাই আমাদের প্রতি, জনগণের রায়ের মাধ্যমে কোনো কিছু ঘটে না, এর থেকে তো ছাত্র সমাজ বিচ্ছিন্ন কোনো কিছু না। আজকে আপনি লক্ষ্য করবেন যে জিনিসটি বাংলাদেশে হচ্ছে, যে ছাত্র সংসদ নাই। কেন নাই?
কারণ যেখানে গণতন্ত্র নাই, যেখানে জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নাই, সেখানে তো এই ধরনের পরিবেশ হতেই পারে। আপনাকে একটি ঘটনা দেখি, গত শুক্রবার আপনি লক্ষ্য করেছেন, হয়তো পত্রিকাও দেখেছেন, যে আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি নিয়ে আছেন, সোহাগের নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের ঘটনা আমাদের জীবনে কখনো ঘটে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র লাইব্রেরিতে পড়তে এসেছে, তাকে ধরে নিয়ে মেরে প্রক্টর পুলিশ ডেকে তাকে হস্তান্তর করেছে এবং তাকে একটি অন্য পেন্ডিং মামলায় তাকে কোর্টে চালানো হয়েছে। অপরাধ জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থক। মানে আপনার, আমি এইটা কথাটা এই কারণে বলতে চাচ্ছি যে প্রশাসনটা কোথায় গিয়েছে। প্রশাসনটাও কিন্তু এখন দলীয় মোড়কে তারা পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি এক সময় যে সংগঠন একটা জিনিস, প্রশাসন আলাদা জিনিস। বরং এখন প্রশাসন কোনটি আর ছাত্র সংগঠন কোনটি, অস্তিত্ব কিন্তু আপনি যদি খুঁজে বের করার চেষ্টা করেন আপনি পারবেন না। কারণ আমরা কোনোদিন দেখি নাই কোন উপাচার্য গিয়ে কোন দলীয় সভায় বক্তব্য দেয়। আমরা কোনোদিন দেখি নাই কোন প্রক্টর গিয়ে দলীয় সভায় বক্তব্য রাখে। এই জায়গায় কিন্তু আজকে আমাদের সমাজটা চলে। সামগ্রিকভাবে আমি বলছি, এই যে আপনি যে কথাটি বলছেন, আজকে ডাকসু নির্বাচন কেন হবে? ডাকসু নির্বাচন যদি হয়, সাধারণ ছাত্রদের যদি একটি প্রতিনিধিত্বশীল হয়, সেখানে শিক্ষকরা ছাত্র নেতৃত্বের কাছে তাদের যে অপকর্মগুলি অথবা তারা যেভাবে এখন চালাচ্ছে, এটা চালাবার সুযোগ থাকবে না। যার জন্য তারা, অথচ আপনি দেখেন শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে, সিনেটের নির্বাচন হচ্ছে, সিন্ডিকেটের নির্বাচন হচ্ছে, ডিন নির্বাচন হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু একমাত্র শুধু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। শুধু তাই না, আপনি আরেকটি ব্যাপার লক্ষ্য করবেন যে ডাকসু নির্বাচন না হওয়ার পিছনে বিশ্ববিদ্যালয়ের একটি সিদ্ধান্ত কিন্তু অনেকাংশে দায়ী। আগে ডাকসুর কনস্টিটিউশনের নিয়ম ছিল যে যতদিন পর্যন্ত ইলেকশন না হবে ততদিন পর্যন্ত ওই ডাকসু কন্টিনিউ করবে ওই সংসদ। এতে হতো কি, অন্য যারা বিরোধী সংগঠন তাদের উপর একটা প্রেশার থাকতো, কারণ আমি যদি নির্বাচন না করি তাহলে তো এটার দায়িত্ব অব্যাহত থাকবে। কিন্তু 1998 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছে যে ডাকসু নির্বাচন না হলে 6 মাসের মধ্যে ডাকসু অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। মানে আপনার জবাবদিহিতার যে একটি জায়গা ছিল, সেই জায়গাটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যার জন্য এখন আইন অনুসারে যদি নির্বাচন না হয় আপনার কিছু করার নাই। যে কথাটি প্রিন্সিপাল বলেছে, আজকে মানে ডাকসুর চাঁদা কি না হচ্ছে না? আজকে কি খেলাধুলার চাঁদা নেওয়া হচ্ছে না? আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের চাঁদা নেওয়া হচ্ছে না? আজকে ছাত্রদের অন্যান্য রিক্রিয়েশনের জন্য কি চাঁদা নেওয়া হচ্ছে না? কোথায় যাচ্ছে চাঁদাগুলি? কারণ সেখানে যারা প্রশাসন আছে তারা এগুলিকে এখন মেনটেন করছে। সুতরাং আপনাকে সামগ্রিকভাবে আমাদের যে জায়গাটিকে যেতে হবে সেটা হলো একটা নগ্ন দলীয়করণ, যে আমাদের টোটাল মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে। এর থেকে যদি আপনি বেরিয়ে না আসেন, আপনি যতই আলোচনা করেন, এই ছাত্রদের দোষ দিতে পারেন, আপনার ছাত্র রাজনীতির সংঘর্ষকে দোষ দিতে পারেন, কিন্তু এ দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। কারণ আপনি যখন একটা নির্বাচন দেবেন, আপনি তার মধ্যে কিন্তু একটা গণতান্ত্রিক মানুষ কিন্তু তৈরি হয়। কারণ তাকে সাধারণ ছাত্রদেরকে তার প্রয়োজনীয়তা হবে, তার চলাফেরা, তার আচার, তার ব্যবহার, তার যে সাধারণ মানুষের ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপনার জন্য সে তাকে নিজেকে প্রস্তুত করে। এখন তো আপনার জবাবদিহিতার কোনো জায়গা নেই, কোথাও জায়গা নেই। আমি আজকে ছাত্র দলের সভাপতি, আমাকে তো দল বানিয়েছে, আমি তো সাধারণ ছাত্রদের কাছে আমার তো দায়বদ্ধতা নেই। অথবা ছাত্রলীগ সোহাগ ছাত্রলীগের সভাপতি ছিল, তাকে তো দল বানিয়েছে, তার তো কোনো জবাবদিহিতা সাধারণ ছাত্রদের কাছে নাই, ছাত্রছাত্রীদের কাছে নাই। সুতরাং এই যে একটি আপনার এই কৌশল যে আমাদের নেতৃত্ব নির্বাচনে, এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে, আপনি বলছেন যে ভোট হচ্ছে না, ভোট হবে কিভাবে? আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, তারা ছাড়া তো কেউ কোনো প্রোগ্রামই করতে পারে না। আপনি একটা মানববন্ধনের মতো জায়গায় কাজ করেন, আপনি সম্মেলন কিভাবে করেন? সম্মেলন দিলে সারা দেশ থেকে লোক আনতে হবে তো। আপনি বলবেন এখানে জঙ্গলিদের সমাবেশ ঘটেছে, আপনি বলবেন এখানে সন্ত্রাসীরা অবস্থান করছে, আপনি সেখান থেকে একটা ছেলে যেখানে পরীক্ষা দিতে নিরাপদ না, সেখানে আপনি একটা সংগঠনের নেতৃত্ব নিয়ে নেই কি? দর্শকের নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, পাপলু আশরাফ। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়ের কাছে যে ছাত্র রাজনীতিটা কি টাকা কামানোর সবচেয়ে সহজতম রাস্তা হয়ে যাচ্ছে কিনা, যার জন্য একটা ছাত্র আরেকটা ছাত্রকে সবই খুন করে ফেলতেছে, বিবেক টিবেক সব নাই যাচ্ছে কেন? এত টাকা কামানোর বেশি হয়ে যাচ্ছে এরা। ধন্যবাদ আপনাকে। আপনি এই প্রশ্নের মাধ্যমে মানে মানুষের মধ্যে অবস্থাটা, সেন্টিমেন্টটা দেখতে পাচ্ছেন যে কি মানে ছাত্র রাজনীতিকে এখন কিভাবে দেখা হচ্ছে যে টাকা কামানোর সহজ পথ। একেবারে তাই। এবং আমার মনে হয় আমিও শুরু করেছি সেইখান থেকে আজকে আলোচনাটা, যে আপনি আধিপত্যের যে কথা বলছেন, এক সময় ছিল আধিপত্য ধরেন যে ক্ষমতায় আছে তাকে রক্ষার জন্য, আর এক গ্রুপ ছিল যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শবাদ দিয়ে মারামারি অন্য জায়গায় আধিপত্য বিস্তার হতো। এখন আধিপত্য বিস্তারটার একটা প্রধান কারণ, আমি ওই পজিশনে থাকলে এনিহাউ আমি টাকা কামাই করতে পারি।
যার জন্য এটা থাকছে। এই জায়গায় একটা হচ্ছে প্রধান ব্যাপার, তার ওনার সাথে আমি শতভাগ মত। এখানে এখন দেখার ব্যাপার, ধরেন আপনি এটা সামগ্রিকভাবে মুক্তি কি, সামগ্রিক রাজনীতির ব্যাপারে এটা নির্দ্বিধানন্দ কোনো কারণ নেই, সেটা করতে হবে। কিন্তু আমি কবে রাজনীতি এটা ঠিক হবে তার জন্য অপেক্ষা করলে চলবে না। আমাদের শিক্ষকের জায়গায় কি ঘটছে, ইলেকশন নাই, এমনকি শিক্ষকগুলোর জায়গায় অনেক সময় সিলেকশনটা এগুলো চলছে, এবং সেইখানে দলীয়করণের ধারা যে যখন ক্ষমতা থাকে, আমি খালি বলছি যে মাইন্ডসেটটা যারা ক্ষমতায় আছে বা কি এটা বাদ দিলেই চলে আসবে, দলীয়করণটা একটা প্রধান হয়ে গেছে। প্রশাসনে অনেক সময় এটাকে বললেন, খুবই কারেক্টলি বলেছেন, যে এরা যখন ক্ষমতায় থাকছে তখন হচ্ছে সেই ক্ষমতাসীনদের তাবেদারের ভূমিকা পালন করছে। অনেক সময় শিক্ষকরা একেবারে কোনো মানে কি বলে ভূমিকাহীন হয়ে যায়। তাহলে জিনিসটা হচ্ছে যে শুধু ছাত্র রাজনীতিকে দোষারোপ না করে আমাদের গোটা রাজনীতিকে দোষারোপ করতে হবে। রাজনীতির কারণে এটা হচ্ছে, রাজনীতির কারণে এটা হচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে আপনাকে আবার যে আমরা শিক্ষকরা কোন জায়গায় যে ধরনের শিক্ষক, ওইখানকার প্রশাসন, তারা যদি দায়িত্ব নেয় যে আমি আমার ছাত্রদেরকে তার লেখাপড়া করবে, যার যথাযথ রাজনীতি সেটা নিয়ম মেনে সে তার ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলনের কাজটা করুক, কিন্তু আমি এইটা টাকা কামাইয়ের জায়গা দেব না, এইটা যদি শিক্ষকরা করতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে দেখেন টিকতে, হ্যাঁ আমিও মনে করি আপনি খুবই কারেক্ট বলছেন, টিকতে পারবেন না উনি। কারণটা কি, আমি এখানে নাম উচ্চারণ করছি না, আমাকে পরে আমি বলবো। আপনি অনেক জায়গায় আছে ডিসি সাহেবের কাছে যাওয়ার পরে ডিসি সাহেব বলছেন ভাই যেভাবে পারেন সেইভাবে চালান, কারণ আমি জানি সব, আপনার থেকে আপডেট রিপোর্ট আছে। একটা কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অন্যরা যেভাবে জিম্মি, তা আমাকে একজন শিক্ষক বলছে শোনেন আমি 2 পাদে হেঁটে চলতে চাই, আমি কি বলে ওই যে হুইল চেয়ারে চড়তে চাই না, কারণ আমি যদি এর বিরুদ্ধে আপনার কথা অনুযায়ী নীতিনিষ্ঠ অবস্থান নেই, কালকে আমার ঠ্যাং ঠিক থাকবে না, আমাকে হুইল চেয়ারে চড়তে হবে। তাহলে আজকে পরিস্থিতিটা এত ভয়াবহ জায়গায় আসছে ডিউ টু ওই ভাই যেটা বললেন, একটা প্রধান কাজটা হয়ে গেছে অর্থ বাদ দিয়ে। আমি তো বললাম যে দল যে রাজনীতি করুক, হ্যাঁ রাজনীতি চল, ধরুন শিবিরের সাথে আমাদের যখন মারপিট হতো, তারা রক কাটা এগুলো করলো, তারা যুদ্ধবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী পজিশন ছিল, আমরা মারপিট তাদের সাথে করেছি, আমরা স্বৈরশাসক বিরোধী আন্দোলনে ছাত্র মারপিট, এবং আমরা হ্যাঁ আরো মানে কি বলে শক্তি প্রদর্শনের কাজটা করেছি একটা নীতিনিষ্ঠ অবস্থানে, যেটা মুক্তিযুদ্ধের ভূমিকা তো আছেই। আজকে তো সেই জায়গাটা নেই, আমার পুরো শক্তিটা ব্যবহৃত হচ্ছে নিজের এবং নিজেদের অর্থ উপার্জন হাতের হিসাবে। এইটা বন্ধ করার জন্য যা যা করার, এই কাজটা যদি যেই ক্ষমতা করতে পারে, আপনি অনেক কিছু দূর হয়ে যাবে। আর অবশ্যই আমি বলি যে এই যুদ্ধাপরাধী শক্তিগুলোকে বাদ দিয়ে, যারা দেশ মানে না তাদেরকে বাদ দিয়ে, অন্যদের সহ অবস্থানে যদি নির্বাচনের ধারায় ফিরে যেতে পারি, তাহলে কিছুটা হলেও আপনার কাছে যে দর্শক প্রশ্ন করেছেন সেটা আছে, আরেকজন দর্শক আছেন, তার প্রশ্ন নিয়ে নিয়ে একসাথে আপনি উত্তর দেবেন। এই দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, দিলওয়ার হোসেন বলছি। জি বলেন। আমি এখানে বলতে চাই যে ছাত্র রাজনীতিকে এভাবে দোষারোপ না করে আসলে আমাদের যে সর্বোচ্চ নেতৃত্ব, ওনাদের হয়তো ছাত্রদের সম্বন্ধে আরো বেশি যত্নবান হওয়া উচিত। কারণ আমরা বিগত বিএনপির আন্দোলনের সময় দেখেছি যে এক মন্ত্রী বলতেছে যে বিএনপিকে ঠেকানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট, এখানে তো তাদেরকে উস্কে দেওয়া হয়েছে। এই বিষয়টি আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে অবশ্যই হ্যাঁ কঠোরভাবে ওনাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। ওনাদের ভাষাগত এই দিকগুলি অবশ্যই ছাত্রদেরকে এড়িয়ে চলতে হবে। জি ধন্যবাদ। মানে জাতীয় রাজনীতির জন্য ছাত্র রাজনীতির এই অবস্থা, সেটা আসলে দেখুন, এর আগে এক দর্শক প্রশ্ন করেছিলেন যে ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতা আছে কিনা। না, আমি এটা মনে করি না। কারণ উনি জানেন যে উনি খাগড়াছড়িতে উনি বসবাস করেন, খাগড়াছড়িতে আমরা ছাত্রলীগের ওখানে আমি কমিটি দিয়ে এসেছি, এবং সেটি কিন্তু একদম প্রকাশ্যে আমাদের ওখানে ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। এবং আমরা কিন্তু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বা অনেক সাংগঠনিক জেলা ইউনিটেও কিন্তু আমরা ভোটের মাধ্যমে আমাদের নেতৃত্ব নির্বাচনের একটা ট্রেডিশন আমাদের রয়েছে। যাই হোক, আজকে প্রিন্স ভাই যে কথাগুলো বলছিলেন যে সারা দেশে একদম ভয়াবহ পরিস্থিতি, আমি সেটি বলবো না। আমি বলবো যে আমাদের অনেক জায়গায় দুর্বলতা রয়েছে, সেটা অনেক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনে যারা রয়েছেন, অনেক জায়গায় হয়তো অনেক উপাচার্য বা অনেক অধ্যক্ষ মহোদয় যারা রয়েছেন, তারাও গতানুগতিক ধারার সাথে তারা নিজেদের চেয়ারের লংজিভিটি বৃদ্ধির জন্য তারা কিন্তু এই ধরনের একটা মানে শৈথিল্য অবস্থা তারা তৈরি করে। অনেক সময় প্রশাসনেরও অনেকে এই দোষে দুষ্ট ব্যবহার করেন, দুষ্ট হতে পারে। আমি যদি উদাহরণ দিয়ে, আপনি বলতে চাচ্ছেন ব্যবহার করতে গিয়ে তখন অনেকে অর্থের দিকে প্রলুব্ধ করে, অনেকেই আছে, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ধরনের ঘটনা
ঘটে নাই বা কম ঘটে আমি এটা বলতে পারি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি দেখেছি, আমি দায়িত্ব পালন করাকালীন সময় ছাত্রলীগের কোনো নেতাকর্মীরা কোনো নৈতিক অনৈতিক দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কখনোই তারা কথা বলার স্কোপ পায়নি। যার কারণে আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় আজকে আপনি যেটা আমরা দেখছি যে চট্টগ্রাম বা সিলেটে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কারণ এখানে আমাদের দুর্বলতা এতটুকুই রয়েছে যেহেতু স্থানীয় পর্যায়ে আমাদের কিছু গ্রুপিং রয়েছে, এবং সেই ব্যাপারে আমি বলবো যে আমাদের যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে আরো দায়িত্ববান এবং যত্নশীল হতে হবে, এবং প্রশাসন বিশেষ করে শিক্ষা প্রশাসনে যারা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আরো কঠোর হতে হবে। এবং সেই ব্যাপারে কেন্দ্র থেকে কিন্তু বারবার বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি সবসময় তার বক্তব্য বলেন, এবং আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলেন, এবং আমরা দেখেছি যে এই কারণে আপনি যে কথাটি বলছিলেন যে ছাত্রলীগের 100 নেতাকর্মী বহিষ্কার হয়েছে, এবং এটি কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় স্ট্রিক্ট যে 100 কেন, কিন্তু বহিষ্কৃত নেতা আবার কেন্দ্রীয় নেতার সাথে সেই ব্যাপারে আমি বলি সেই ব্যাপারে ছাত্রলীগের যদি কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের যদি নেতাকর্মীদের সাথে এরকম বহিষ্কৃতদের সম্পর্ক থাকে তাদেরকে একটু যত্নবান হতে হবে। যারা বহিষ্কৃত হবে তাদেরকে অবশ্যই সংগঠন থেকে বর্জন করতে হবে যাতে তারা সংগঠনের পরিচয় ব্যবহার করতে না পারে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি একটা জিনিস বারবার বলছি যে আপনাদেরকেও যারা সংগঠন থেকে বহিষ্কৃত বা অপরাধের সাথে জড়িত সে সংগঠনের ভিতরে থাকলেও কোনো আপনারা দৃঢ়তার সাথে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাবেন, তাহলেই আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো মানে আমাদের সমাধান করা সম্ভব হবে। এবং আমরা যেহেতু এই ধরনের অপরাধ প্রবণতা এটি কিন্তু এর পূর্বেও ছিল, আগেও ছিল, আগে হয়তো এত মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, আমরা অনেক মফস্বলে অনেক ঘটনা ঘটলে 3 দিন পরে পত্রিকায় এক কলামের নিউজ হইতো, আর আজকে আপনার সাথে সাথে যে কোনো গ্রামেই হোক বা যে কোনো একটা হোস্টেলে গভীর রাতে হোক সেটা কিন্তু সাথে সাথে আমরা মিডিয়ার কারণে জানতে পারছি। অর্থাৎ এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। তবে আমরা অপরাধকে অপরাধী বলবো, এবং সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি হোক না কেন আমরা মনে করি যে অপরাধের বিচার হবে, এবং আমরা এই অপরাধ প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। শেষ 1 মিনিট আসলে আপনি 1 মিনিট বলবেন। যে জিনিসটা আমি বলতে চাই যে ছাত্র রাজনীতি কিন্তু বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আজকে আপনি ভাষা আন্দোলন শুরু করে স্বাধীনতা পর্যন্ত এবং সর্বোচ্চ স্বৈরাচার এরশাদ বিরোধী এবং সর্বশেষ যে কথাটি সোহাগ বলেছে যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে কিন্তু ছাত্ররাই প্রতিরোধ গড়ে তুলেছে। আজকে হয়তো দলীয় স্বার্থে বলেন অথবা ব্যক্তির স্বার্থে বলেন ছাত্র রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে জাতি হিসাবে কিন্তু আমাদের একসময় চরম মূল্য দিতে হতে পারে। আমি আরেকটা বলি, আজকে আপনি একটা দেখবেন যে আজকে একসময় ছাত্র রাজনীতি যারা প্রোডাক্ট তারাই কিন্তু জাতীয় নেতৃত্ব দিত। আজকে ব্যবসায়ী, আমলা অথবা রিটায়ার্ড লোকদের কিন্তু রাজনীতিতে ব্যাপক প্রভাব। এটা কারণ এই ছাত্র রাজনীতির অবক্ষয় বলেন অথবা এটাকে কলঙ্কিত করা বলেন, এই যে চক্র অথবা যে স্বার্থান্বেষী বলেন এটা করছে, তারা কিন্তু আজকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। রাজনীতিগ্রস্ত হলেই কি তখন ছাত্র রাজনীতি আবার সেই ভালো অবস্থা ফিরে আসবে? আমি দুইটা বলি, হ্যাঁ অবস্থাটা সেরকম হয়েছে, মানে যদি দুই দলই বড় বিপদে পড়ে সেইখানে। কিন্তু আমি বলি যে ধরুন আমরা আজকে আলোচনা করলাম এক পিঠ নিয়ে, উল্টা পিঠও কিন্তু আছে। দেখবেন যে আজকালকার বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য পাঠচক্র, বিজ্ঞান ক্লাব গড়ে উঠেছে, তারা কিন্তু পজিটিভ দায়িত্ব পালন করছে এই ছাত্রগুলো। সুতরাং আমি মনে করি তাদেরকে জাগ্রত হতে হবে, এই খারাপ রাজনীতিকে, আধিপত্য রাজনীতিকে না বলে যদি সঠিক রাজনীতিকে ধারাকে হ্যাঁ বলতে তারা পারে, আর যদি আমরা বাস্তবতা উপলব্ধি করে এই ছাত্রদেরকে ব্যবহার না করে ছাত্র আন্দোলনের ধারায় দিতে পারি, তাহলে বোধহয় আমরা এই সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাবো। ধন্যবাদ, সেই আশায় আমাদের ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়টি নিয়ে এসে আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।